ক্লিনজিং, প্রপার কোনো ক্লিনজার বা ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করা, কিছুটা ব্রাইটনেস আসে, কিছুটা ইয়েলোইশ। গ্লুটাথিওনের মেকানিজমটা একটু বুঝতে হবে, বিশেষ করে যখন কোনো ইনজেক্টেবল প্রসিডিউর হয়, যেখানে ইনজেকশনের ব্যাপার আছে। বাংলাদেশ প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন হেলথ অ্যান্ড হ্যাপিনেসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজির রহমান। একটি বিষয় আমরা সবাই জানি, সেটি হচ্ছে যে সৌন্দর্য, ত্বক কিংবা চুল, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের আগ্রহের আসলে কোনো কমতি নেই। আগ্রহ যেমন রয়েছে তেমনি কিন্তু রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে ভুল ধারণা। আজকে আমরা সব ভুল ধারণা ভাঙার চেষ্টা না করলেও কিছুটা ভুল ধারণা ভাঙার চেষ্টা করব। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর কথা বলার জন্য যিনি আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন তিনি আমাদের সবারই পরিচিত। তিনি হচ্ছেন ডাক্তার তনিমা তমা, কনসালটেন্ট যৌন চর্মরোগ বিশেষজ্ঞ, আফরোজা বেগম ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার। আমরা চলে যাবো আমাদের আজকের অতিথির কাছে। কেমন আছেন আপু? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি এবং আসলে খুব থ্যাঙ্কফুল যে আপনি ব্যস্ত থাকেন সবসময়, তার ভেতর থেকে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। যে কথাটি কিছুক্ষণ আগে বলছিলাম যে চুল এবং ত্বক, এই বিষয়গুলো নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা রয়েছে। আসলে প্রথমে জানতে চাই যে রং ফর্সা হয়, আমাদের শরীরের রং ফর্সা হয়, নানা রকমের পণ্য পাওয়া যায়, বিজ্ঞাপন, একদম চটকদার বিজ্ঞাপন। আসলে কি রং ফর্সা করা সম্ভব কিনা, কি মনে হয়? জি, খুব চমৎকার প্রশ্ন। আসলে এটা আমার মনে হয় সবাই জানতে চায়, বিশেষ করে ইয়াং জেনারেশন। রং আসলে জিনগতভাবে নির্ধারিত, জেনেটিক্যালি ডিটারমাইন্ড বলি আমরা। এটি রাতারাতি এবং স্থায়ীভাবে ফর্সা হওয়া অসম্ভব প্রায়। তবে সত্যি কথা বলতে নিয়ন্ত্রিত জীবনযাপন, খাদ্যাভ্যাস এবং প্রপার স্কিন কেয়ার করলে এবং সান প্রোটেকশন, যেটা সূর্যের আলো থেকে প্রতিরোধ করলে কিন্তু রং অনেকটাই উজ্জ্বল করা সম্ভব। সেজন্য আমরা সবসময় বলে থাকি যে খাবারের মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট কন্টেনিং ভিটামিন যেগুলো আছে, এ, সি, ই যেগুলোতে থাকে, প্রচুর পানি এবং পর্যাপ্ত ঘুম, স্ট্রেস ফ্রি লাইফস্টাইল, এগুলো কিন্তু অনেকটাই হেল্প করে। এবং সাথে এখন খুব জনপ্রিয় হয়ে উঠেছে যে শরীর চর্চা বা এক্সারসাইজ। পাশাপাশি আমাদের ডার্মাটোলজিস্টদের কিছু করার জায়গা আছে এখানে, বিশেষ করে কেমিক্যাল পিলিং, ক্ষেত্র বিশেষে আমরা কিছু সাপ্লিমেন্ট সাজেস্ট করে থাকি, যেগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে মেনে চললে রং অনেকটাই উজ্জ্বল করা সম্ভব। একদম খুবই চমৎকারভাবে আসলে বিশ্লেষণ করে বলছিলেন যে এইটা নিয়ে কিন্তু আমাদের সমাজে অনেক ভুল ধারণা রয়েছে, যেমনটি আমরা বলছিলাম, এবং এটি আসলে কতটুকু ভুল ধারণা সে সম্পর্কেও কিন্তু আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। এবারে যেতে চাই আমাদের অন্যতম একটি কমন সমস্যা, সেটি হচ্ছে মেস্তা, বা এটা কি বলে মেলাজমা বলে। এটি কি আসলে ভালো হয় কিনা, বা ভালো হলেও কতটুকু ভালো হয়? মেলাজমা আসলে সত্যিকার অর্থে এটা খুবই ফ্রাস্ট্রেটিং একটা ডিজিজ। আমরা এরকম রোগী দেখলে আমরা সবসময় বলি যে এটি কিন্তু সম্পূর্ণ কিউরেবল রোগ নয়, সম্পূর্ণরূপে ভালো হয় না, তবে এটি নিয়ন্ত্রণ করা যায়। মেলাজমা হচ্ছে, আপনি জানেন যে কিছু বাদামি ছোপ ছোপ রঙের সিমেট্রিক, দুই পাশে একই রকমভাবে কিছু দাগ আসে মুখে এবং সেটি সময়ের সাথে সাথে বাড়তে থাকে। মেলাজমা আসলে দুটো ধরন আছে। যখন ডার্মিসে থাকে ওপরের লেয়ারে, তখন কিন্তু আমরা টপিক্যাল ক্রিম, অয়েনমেন্ট সাথে সানস্ক্রিন দিয়ে পেশেন্টকে অনেকটাই উপকৃত করতে পারি। কিন্তু যখন এটি আরও নিচে নেমে যায়, ডার্মাল লেয়ারে চলে যায়, তখন কিন্তু আসলে এটা শুধুমাত্র ক্রিম দিয়ে আমরা কমাতে পারি না, সাথে আমাদের কিছু অ্যাস্থেটিক প্রসিডিউরের প্রয়োজন হয়। আমরা বলি যে পেশেন্টকে আমাদের কাছে আসতে বলি বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে, ওনাকে আইদার পিলিং অর লেজার অর এখন আছে স্কিন বুস্টার ইনজেকশন, এগুলো পদ্ধতির মাধ্যমে কিন্তু অনেকটাই মেস্তা কমানো সম্ভব। কিন্তু আমরা বলি যে আসলে সম্পূর্ণরূপে এটা যাবে না, আপনাকে সবসময় চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার ফলো আপে থাকতে হবে, এটি আর কি। আর সান প্রোটেকশন কিন্তু মাস্ট। আচ্ছা, সাম্প্রতিক সময়ে একটা বিষয় আসলে আলোচনা এসেছে, সেটি হচ্ছে এক বলিউড সেলিব্রিটির মৃত্যুর পর যে বিষয়টি, সেটি হচ্ছে গ্লুটাথিয়ন ইনজেকশন। এটি আসলে কতটা ক্ষতিকর এবং মানুষ কেন বা কি ভেবে এটি ব্যবহার করছে? গ্লুটাথিয়ন ইনজেকশন, গ্লুটাথিয়ন কিন্তু আসলে এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট, আর কিছুই না। কিন্তু এটা অনেকটা মিথ। মানুষ ভাবে যে গ্লুটাথিয়ন ইনজেকশন দিলে বোধহয় আমি 8 to 10 শেডস ফর্সা হয়ে যাব, এরকম কিছুই সম্ভব না, কোনো কিছু দিয়ে সম্ভব নয়। আমরা বলি যে কিছুটা ব্রাইটনেস আসে, কিছুটা ইয়েলোইশ। গ্লুটাথিয়নের মেকানিজমটা একটু বুঝতে হবে। গ্লুটাথিয়ন যেটা করে, গ্লুটাথিয়ন কিন্তু আমাদের টাইরোসিনেজ নামক একটা এনজাইমকে প্রভাবিত করার মাধ্যমে যে লাইটার মেলানিন
মেলানিন যেটা একটু ইয়েলোইশ টোন সেটি আনে এবং আমাদেরকে দেখতে কিছুটা ব্রাইট দেখায়। তবে এটি মনে রাখতে হবে এটি সম্পূর্ণ স্থায়ী কোনো পদ্ধতি নয়। এটি অবশ্যই আপনাকে রেজিস্টার্ড একজন ডক্টরের শরণাপন্ন হয়ে নিতে হবে এবং এটা প্রেগন্যান্সিতে সেফ নয়। আর সাইড ইফেক্টের কথা যেটি বললেন ওটা কিন্তু আসলে একটা পার্ট অফ ইনভেস্টিগেশন, ওটা এখনো পর্যন্ত মানে কনফার্ম কোনো বক্তব্য নয়। আসলে গ্লুটাথিয়নের জন্য কিছুই মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ে না, বরঞ্চ বলা হয় যে ওনার মৃত্যুর কারণ ছিল কার্ডিও রেসপিরেটরি অ্যারেস্ট, সেটা অন্য কারণেও হতে পারে। তবে গ্লুটাথিয়নের অন্যান্য সাইড ইফেক্ট থেকে যাতে কম করা যায় সেজন্য আমরা কিছু প্রিকশন নিতে বলি, যেমন আপনি প্রেগনেন্সিতে যেটা বললাম নিতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে ফুল স্টমাকে নিতে হবে, ভরা পেটে। তৃতীয়ত হচ্ছে আপনার কিছু অ্যালার্জিক রিয়াকশন হতে পারে বা কমপ্লিকেশন হতে পারে, আপনি যদি একজন ডার্মাটোলজিস্টের সামনে জিনিসটা নিয়ে থাকেন উনি কিন্তু পারবেন জটিলতা হলে সেটা থেকে আবার উত্তরণ করতে। তো এই জিনিসগুলো মাথায় রেখে গ্লুটাথিয়ন দিতে পারলে ওটা কিন্তু আপনার জন্য বেনিফিশিয়ালি হবে। আচ্ছা, অনেকেই রয়েছেন যারা স্কিন কেয়ার নিতে খুব একটা ইন্টারেস্টেড না বা আগ্রহী না বা এটার প্রতি অনীহা, এই ধরনের মানুষ যারা রয়েছে বা যারা চাকরি করেন এই ধরনের মানুষ যারা রয়েছে তাদের স্কিন কেয়ারের জন্য 1 থেকে 2টি কি এমন কোনো পদ্ধতি রয়েছে যে খুব সহজে তারা স্কিন কেয়ার নিতে পারে? হ্যাঁ, ঠিকই বলেছেন। বিশেষ করে চাকরিজীবী বা হচ্ছে ছেলেরাও অনেক সময় খুব বেশি স্টেপ ফলো করতে চায় না। আমরা বলি যে 2 to 3 স্টেপ: ক্লিনজিং, প্রপার কোনো ক্লিনজার বা ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করা; ময়েশ্চারাইজিং, যাতে আপনার স্কিনটা হাইড্রেট থাকে; এবং সবশেষে সান প্রোটেকশন, একটা সানস্ক্রিন ইউজ করা। এই যথেষ্ট, এটুকু করলেই কিন্তু স্কিন ভালো থাকে। আচ্ছা, যারা শিশুরা রয়েছে তারা তো আসলে বুঝে না, তাদের অনেক কিছুই বুঝে না, তাদের স্কিন কেয়ার সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। শিশুদের ব্যাপারে আমি বলবো যে ওরা যেহেতু খুবই সফিস্টিকেটেড থাকে, খুব সেন্সিটিভ স্কিন তাদের থাকে, আমরা জাস্ট একটু মনে রাখবো যে আমরা তাদেরকে ওয়ার্ম ওয়াটারে শাওয়ার নেওয়াটা এটা ম্যান্ডেটরি, এবং সাথে একটু সুতি কাপড় দিয়ে নরম কাপড় দিয়ে মোছা, বিশেষ করে ভাঁজগুলোতে যেন পানি জমে না থাকে, এবং কোনো ফ্র্যাগ্রেন্স ফ্রি মানে সুগন্ধিবিহীন কোনো মাইল্ড বডি লোশন বা বডি অয়েল ইউজ করা। এছাড়াও তাদেরকে ঢিলে ঢালা সুতির কাপড় পরানো। এর বেশি কিন্তু আসলে প্রয়োজন হয় না শিশুদের ক্ষেত্রে। শিশুদের স্কিনে এমনিতেই যে সিবাম প্রোটেকশন থাকে সেটি তাকে প্রোটেকশন দিয়ে থাকে। আচ্ছা, বর্তমান সময়ে বাংলাদেশে একটি সাধারণ সমস্যা স্ক্যাবিস, এটি আসলে কেন ভালো হতে চায় না কি মনে হয়, বা ভালো হওয়ার জন্য কিভাবে এটি ট্রিটমেন্ট করা যায়, বা অনেকেই ওষুধ সেবন করছেন তবুও ভালো হতে চাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার একটু পরামর্শ। স্ক্যাবিস, হ্যাঁ, যেটাকে আমরা বাংলায় বলি খোস পাঁচড়া, এটি আসলে আমি যদি বলি যে আমার দৈনন্দিন প্র্যাকটিসে আউটডোর পেশেন্টে আমি যদি 30টা পেশেন্টও দেখি বোধহয় 25 জনই স্ক্যাবিস নিয়ে আসছে। এটি আসলে সারছে না এ কারণে যে আমাদের জনবহুল দেশ, হ্যাঁ, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতারও কিছুটা অভাব রয়েছে। তাছাড়া আমরা প্রথমেই কিন্তু রোগটা ডায়াগনোসিস করতে ব্যর্থ হই নিজে থেকেই, বা অনেকের কাছ থেকে শুনে বা ফার্মেসিতে গিয়ে উল্টো পাল্টা বিভিন্ন ওষুধ সেবন করার কারণে একসময় স্ক্যাবিসটা কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এটা সংক্রামক রোগ, আপনাকে অবশ্যই সকল পরিবারের সদস্যদেরকে একসাথে ট্রিট করতে হবে, যেটা আমরা করি না। তো এই কারণে এটি বারবার ফিরে আসছে। হ্যাঁ, তো এটা যদি প্রপার একজন বিশেষজ্ঞের কাছে গিয়ে ট্রিটমেন্ট নেওয়া যায়, ওরাল এবং টপিক্যাল, মানে আমরা কিছু মাখতে দিই এবং খেতে দিই, নির্দিষ্ট সময় অনুযায়ী মেনে চললে সেটি অবশ্যই কিউরেবল, অবশ্যই ভালো হয়। একটি সিনারিও খুবই কমন, সেটি হচ্ছে যে অনেকেই বিউটি স্যালুনে যাচ্ছে তাদের স্কিন কেয়ারের জন্য, অনেকেই আবার যাচ্ছে পার্লারে অ্যাস্থেটিক সার্ভিস নেওয়ার জন্য। এটি কি আসলে নিরাপদ, এবং নিরাপদ হলেও কতটুকু নিরাপদ বলে আপনি মনে করেন? মানে খুবই সময় উপযোগী প্রশ্ন। মানে আমি চাচ্ছিলাম যে এই ব্যাপারে একটু কথা বলতে। বিশেষ করে মানুষের মধ্যে সচেতনতাটা আসতে হবে যে আসলে আপনি ডক্টর ছাড়া বা একটা ক্লিনিক বা হসপিটাল ছাড়া কখনোই বিউটি সেলুনে বা বিউটি পার্লারে কোনো অ্যাস্থেটিক সার্ভিস নেবেন না, কারণ তারা কিন্তু ডক্টর নয়। হ্যাঁ, এবং তারা হয়তো কসমেটোলজি বা এরকম কোনো একটা শর্ট কোনো কোর্স করে তারা দাবি করছে তারা এগুলো করতে পারে অ্যাস্থেটিক প্র্যাকটিস, কিন্তু সেটি কখনোই গ্রহণযোগ্য নয়। এটি আমি বলবো যে সবাইকে বুঝতে হবে যে আমি কোনটুকু বিউটি সেলুনে করতে পারবো এবং কোনটি আমি ডক্টরের কাছে যেতে পারবো। বিশেষ করে যখন কোনো ইনজেক্টেবল প্রসিডিউর হয়, যেখানে ইনজেকশনের ব্যাপার আছে, বিশেষ করে বোটক্স, ফিলার,
হ্যাঁ, যেখানে আমার নার্ভ ড্যামেজ হতে পারে, আমার ব্লাইন্ডনেস পর্যন্ত হয়ে যেতে পারে। আমি লেজার করে বা পিল করে পার্লারে আমার স্কিন বার্ন হয়ে যেতে পারে, যেটা ইরিভার্সেবল, কখনোই আর ফেরানো সম্ভব না। সেটা আমি কেনই বা করব, যেখানে আমার বিশেষজ্ঞ ডক্টর আছে, প্রচুর অ্যাস্থেটিক লেজার সেন্টার আছে। তো এটি আমি সকলকে সচেতন হতে বলবো যে আপনারা অবশ্যই রেজিস্টার্ড ডক্টর ছাড়া এ ধরনের সার্ভিস কখনোই বিউটি পার্লারে নেবেন না। আচ্ছা, খুবই চমৎকার। ডক্টরের প্রসঙ্গ যেহেতু আসলো, আমি এই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। সেটি হচ্ছে যে আজকাল দেখা যায় অনেকেই নিজেকে ডার্মাটোলজিস্ট হিসেবে পরিচয় দিচ্ছেন। এটি আসলে কতটুকু যুক্তিযুক্ত বা এটি কেন করছে, এর পেছনের যে বিষয়টা এটি আমাদের একটু বলবেন। জি, এখন এটি একটি কন্ট্রোভার্সিয়াল টপিক। এটি এ ব্যাপারে কথা বললে হয়তোবা অনেকেই আমার প্রতি মনোক্ষুণ্ণ হতে পারেন, কিন্তু সত্যিকার অর্থে সকলের জানা উচিত নামের সাথে ডক্টরকে ডার্মাটোলজিস্ট লেখার জন্য তাকে অবশ্যই বিএমডিসি রেকগনাইজড একটা ডিগ্রি থাকতে হবে, বিশেষ করে এমবিবিএস, এবং কোনো একটি পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি তাকে অর্জন করতে হবে, এক বা একাধিক। সেটি হতে পারে ডিডিভি, হতে পারে এফসিপিএস অথবা এমডি। সাথে সে এক্সপার্টাইজ হতে পারে কোনো লেজার বা ডার্মাটো সার্জারিতে। কিন্তু এ ব্যতীত কখনোই কেউ তার নামের সাথে ডার্মাটোলজিস্ট লিখতে পারবেন না। এখন আমি জানি না, এটা অনেকেই মানছেন না, তবে আমি মানুষকে সচেতন হতে বলবো যে আপনি যখন কোনো ডার্মাটোলজিস্টকে দেখাতে যাবেন বলে আপনি মানে পণ করেন বা আপনি নির্ধারণ করেন, সেটি আপনি দেখে শুনে বুঝেই তার কাছে যাবেন। এটি আর কি। আচ্ছা, আরো একটি বিষয় সেটি হচ্ছে যে আজকাল দেখা যাচ্ছে, প্রথমে আমি বলছিলাম যে অনলাইন বা বিভিন্ন জায়গায় এই যে রং ফর্সা হওয়া যে ক্রিমগুলো পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে, এবং অনলাইনে কিন্তু এটি আসলে খুবই কমন, এবং নানাভাবে এটির বিজ্ঞাপন ছড়ানো হচ্ছে, বা একদল আছে যারা আসলে বাংলাদেশে বানাচ্ছে এবং সেটিকে বিদেশি বলে চালিয়ে দিচ্ছে। এই পণ্যগুলো ব্যবহার করে রোগীরা কি কি সমস্যা নিয়ে আপনাদের কাছে আসছে, আমাদেরকে একটু এই বিষয়টা বলবেন। জি, এখন তো অনলাইনে রং ফর্সাকারী ক্রিম খুবই জনপ্রিয়, অনেকেই সম্ভার খুলে বসেছে। তো এটা বুঝতে হবে যে আপনি হয়তো সাময়িক কিছু দিন একটু ব্রাইট হচ্ছেন, তারপরে যে রেজাল্টগুলো আপনার হচ্ছে, সাইড ইফেক্টগুলো, বিশেষ করে এগুলোতে থাকে স্টেরয়েড এবং মার্কারি। আমরা জানি যে স্টেরয়েডের কারণে স্কিন পাতলা হয়ে যায়, অ্যাট্রফি বলি আমরা, সমস্ত শিরা উপশিরাগুলো ভিজিবল হয়, টেলেনজেকটেশিয়া বলা হয়। অনেক সময় যে মানুষের কখনোই মেলাজমা ছিল না, সে অল্পতেই সান এক্সপোজারে গিয়ে তার মেছতা চলে আসে। এছাড়াও যেটা হচ্ছে আনওয়ান্টেড হেয়ার, অবাঞ্ছিত লোম, হ্যাঁ, আমরা পাচ্ছি হচ্ছে স্টেরয়েডের কারণে পরবর্তীতে যেই ক্রিমটা বন্ধ করে দিচ্ছে সেই ভীষণভাবে মুখে ব্রণ। আর মার্কারির জন্য আপনি জানেন যে হঠাৎ করে সে হয়তো ফর্সা হওয়ার জন্য ক্রিমগুলো ব্যবহার করেছিল, পরবর্তীতে প্যারাডক্সিক্যাল ডার্কেনিং হয়, মানে মুখটা আরও বেশি কালো হয়ে যায়, যেগুলো কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এবং সিস্টেমিক অ্যাবজর্পশন হয়, মানে এটি কিন্তু পুরো বডিতেও চলে যেতে পারে, প্রলং বহুদিন ধরে যে মানুষ ইউজ করছে, পরবর্তীতে কিন্তু লিভার, কিডনি ড্যামেজ, হিয়ারিং লস, ভিশন লস, এমনকি প্রেগন্যান্সিতে কেউ যদি ইউজ করেন তার কিন্তু বাচ্চারও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আমি সবাইকে বলবো যে আমাদের কারোরই আসলে ওইভাবে ফর্সা হওয়ার দরকার নেই। আমরা নিয়মতান্ত্রিকভাবে স্কিন কেয়ার করে একটা আনইভেন টোনকে ইভেন করতে পারি, ভালো রাখতে পারি। আমার মনে হয় ওটাই সবার জন্য ভালো। চমৎকার। এবং এটি এই যে আলোচনা করছেন আজকে, আমার মনে হয় যারা দেখছে বা ইন ফিউচার যারা দেখবে, আমার মনে হয় প্রত্যেকেই, বিশেষ করে এই ক্ষেত্রে বা এই বিষয়গুলো নিয়ে যারা আসলে অস্বস্তিতে ভুগছে, কিছুটা হলে তাদের ধারণা আমার মনে হয় যে একটু আগের চেয়ে বেটার অবস্থায় আসবে। তো এবারে জানতে চাইবো আপনার কাছে একটি বিষয়, সেটি হচ্ছে যে একটি কমন প্রবলেম, আরো একটি কমন প্রবলেম, সেটি হচ্ছে চুল পড়া। এই চুল পড়ার সমস্যা সমাধানে অনেকেই রয়েছেন যে অনলাইন থেকে বিভিন্ন ওষুধ কিনছেন, অর্ডার দিয়ে তারা খাচ্ছেন একজন বিশেষজ্ঞ এক্সপার্টের পরামর্শ ছাড়া, নিজের মতো করে। পরবর্তীতে তারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। কি মনে হয় যে এটি আসলে কতটুকু, কি কি ঝুঁকি তৈরি করে বা কি কি সমস্যা তৈরি করে এই ওষুধগুলো? আমাদের কাছে কিন্তু আসলে পেশেন্ট তখনই আসে যখন আসলে সে তেমন কিছু সুবিধা করতে পারছে না, মানে আমরা প্রথমেই একটা সমস্যা আক্রান্ত হয়ে রোগী এসেছে এরকম খুব কমই পাই। রাদার আমরা পাই যে সে আগেই নিজে থেকে অনেক কিছু চেষ্টা করে বিফল হয়ে তারপরে ডক্টরের কাছে আসে, যেটা একদমই উচিত না। বিশেষ করে হেয়ার ফল হলেই আমরা কিনে খাচ্ছি হচ্ছে ভিটামিন ডি অথবা বায়োটিন, এই দুটোর খুব প্রচলিত। কিন্তু আপনাকে বুঝতে হবে যে ভিটামিন এ, ডি, ই, কে এগুলো হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। আপনি
প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খেয়ে ফেলছেন না জেনে, আপনার ইনভেস্টিগেশন রিপোর্ট না করে, তখন হচ্ছে কি এগুলো স্কিনে ডিপোজিট হয়ে পরবর্তীতে কিডনি স্টোন করছে, লিভার ড্যামেজ করতে পারে। ইভেন যদি আপনি ভিটামিন বি অর সি, বায়োটিনকে বলা হয় ভিটামিন বি, এগুলো যদি অতিরিক্ত পরিমাণে খেয়ে থাকেন, সেটা থেকে কিন্তু পরবর্তীতে ইনডাইজেশন, ডায়রিয়া, ব্লটিং, নশিয়া এ ধরনের বিভিন্ন সমস্যা হতে পারে। তো আমরা বলবো যে এটা প্রয়োজন নেই। আপনার যে সমস্যা, আপনি ডক্টরের কাছে যান, উনি আইডেন্টিফাই করবেন যে আপনার কিসের ঘাটতি আছে, সেই হিসেবে উনি সাপ্লিমেন্ট দেবেন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও। আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে জি। এসেছি। যারা দর্শক রয়েছে, বাংলাদেশ প্রতিদিনের যারা দর্শক জি। রয়েছে, তাদের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আপনার যদি কোনো মেসেজ বা বার্তা থাকে। জি, আমি সবাইকে আসলে বলতে চাই যে আমি যে টপিকগুলো নিয়ে কথা বললাম, বিশেষ করে আপনারা ডার্মাটোলজিস্ট ছাড়া অন্য কারো কাছে গিয়ে ত্বক বা চুল বা অন্য সমস্যার কথা আমার মনে হয় সেইভাবে সমাধানটা পাবেন না। এছাড়াও অ্যাস্থেটিক প্র্যাকটিস করছেন অনেকে, যিনি হয়তো রেজিস্টার্ড ডক্টর নয়। আপনাকে একটু জেনে বুঝেই তাদের শরণাপন্ন হওয়া উচিত, এবং আপনারা সবসময় বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই আপনার স্কিন, হেয়ার এবং নেইলের যত্ন নিন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। জি, আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, যেমনটি বলছিলাম, আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নেবার আগে বলবো যে আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেগুলো হচ্ছে ত্বক এবং চুল নিয়ে, এবং কিভাবে আমরা এই ত্বক এবং চুলের যত্ন নিলে আরেকটু ভালো থাকতে পারবো, এবং কোন জায়গাগুলোতে আমাদেরকে আরো বেশি কনসাস থাকা উচিত, সেই বিষয়গুলো নিয়ে এতক্ষণ যিনি আমাদেরকে বলছিলেন তিনি হচ্ছেন ডাক্তার তনিমা তমা, কনসালটেন্ট যৌন চর্মরোগ বিশেষজ্ঞ, আফরোজা বেগম ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার। দর্শক, বলছি বিদায় নিচ্ছি, তবে দেখা হবে কিন্তু আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই চেষ্টা করবেন বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।